রেডি, লাইট, ক্যামেরা, অ্যাকশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2019 সালে স্যামসাং রিলিজ করেছিল স্যামসাং A50, যেই ডিভাইসটি গত বছরের স্যামসাংয়ের সবচাইতে জনপ্রিয় ডিভাইসগুলোর একটি অন্যতম ডিভাইস ছিল। আর 2019-এর শেষের দিকে প্রসেসরের সামান্য পরিবর্তনের মাধ্যমে এই ফোনটির একটি সাকসেসর A50s রিলিজ করে স্যামসাং, যেখানে প্রসেসর ছাড়া খুব একটা পার্থক্য ছিল না। আর 2020 সালের শুরুতে এসেই স্যামসাং ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর এবং ডিজাইনে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে রিলিজ করে দিল স্যামসাং A51, যেটা বলা যায় স্যামসাং A50 এবং A50s থেকে অনেক ভালো একটা আপগ্রেড। তো আমি আশিকুল বারাত আছি আপনাদের সাথে। আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলবো স্যামসাং A51 নিয়ে, জানাবো এই ফোনটির ভালো মন্দ সকল কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ সেলটেক বিডি। তাদের কাছে এই ফোনটি বর্তমানে পাওয়া যাবে 28 থেকে 29 হাজার টাকার মাঝে। না, ঘাবড়ানোর কিছু নেই, এই ফোনটির দাম অচিরেই কমে যাবে। তাই ফোনটির রিসেন্ট প্রাইস সম্পর্কে আপ টু ডেট থাকতে জয়েন করতে পারেন সেলটেক বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেলটেক বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটি প্রথম দেখে আমার যে গানটি মনে পড়েছে সেটি হলো, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালোটি পড়বে যখন। এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিকটাই আমার কাছে লেগেছে ডিসপ্লের মাঝে পাচ্ছেন পাঞ্চ হোল, যেটা দেখতে খুবই ছোট, কপালে ছোট কালো টিপ বলা যায়। অনেকের মনে হতে পারে এ কারণে ফোনটি দেখতে একটু বাজে লাগবে, কিন্তু না, আমার কাছে পার্সোনালি ডিসপ্লেটা দেখতে ভালোই লাগছিল। স্যামসাং A51 এর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 405 ppi এবং এখানে স্ক্রিন টু বডি রেশিও 87%। আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লেটির কোয়ালিটির কথা বললে স্যামসাং এর ডিসপ্লে, সো আমার মতে এই বাজেটে আমি সেরা একটি ডিসপ্লে দেখেছি এই ডিসপ্লেটির মাঝে। ডিসপ্লেটি খুবই ভালো পরিমাণে কালারফুল ও ভিভিড ছিল, প্রতিটি কালারই পাঞ্চি হওয়ায় ভালোই লাগছিল মিডিয়া কন্টেন্ট ব্যবহার করে। এখানে ডিসপ্লেতে থাকা পাঞ্চ হোল কিন্তু কন্টেন্ট ওয়াচিং এ কোনো সমস্যাই করছিল না। ইউটিউবে ভিডিও ওয়াচিং কিংবা গেমিং যে কোনো অবস্থাতে এই ডিসপ্লেটি ভালো লাগছিল আর পাওয়া যাচ্ছিল ফুল ভিউ এক্সপিরিয়েন্স। এই ডিসপ্লেটি ডান থেকে বামে সোয়াপ করলে এর স্ক্রিনের অপশনটি পাবেন, যেখানে আপনার মোস্ট ফেভারিট অ্যাপসগুলো সহজেই অ্যাক্সেস করতে পারবেন, যেটা খুব কাজের একটি ফিচার বলা যায়। এছাড়াও ডিসপ্লেতে ডার্ক মোডের অপশন পাবেন, তবে এখানে কর্নিং গরিলা গ্লাস 3 দেয়া, যেটা অবশ্যই কর্নিং গরিলা গ্লাস 5 হলে ভালো হতো। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। এখানে স্যামসাং A50 এবং A51 থেকেও অনেক ভালো ফাস্ট পেয়েছি এই ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লেগেছে, বাট আনফরচুনেটলি এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিক বিল্ড, যেটা অবশ্যই ভালো লাগেনি। এর আগেও স্যামসাং A50-তে কিন্তু প্লাস্টিক বিল্ড ছিল। এই প্লাস্টিক ব্যাকের একটি বড় সমস্যা হচ্ছে এই ফোনটি দ্রুত স্ক্র্যাচ পড়ে যায় এবং দাগ পড়ে যায়। দেখতে প্রিমিয়াম হলেও খুব দ্রুতই এটি দেখতে ওল্ড হয়ে যায়। এ বাজেটে প্লাস্টিক বিল্ড, এটা নেগেটিভ দিকই মনে হয়েছে। এই ফোনটি ওজনে 172 গ্রাম, তাই এক হাতে আরামেই ব্যবহার করা যাচ্ছিল ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও বিক্সবি বাটন। নিচের দিকে পাচ্ছেন স্পিকার, যার সাউন্ড ছিল ক্লিয়ার বাট লাউডনেস একটু কম ছিল। এর পাশেই পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট ও হেডফোন জ্যাক। বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম ও ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট পাচ্ছেন। ফোনটির পিছনের লুকটা ইউনিক, দেখতে ভালোই লাগছিল। গ্রেডিয়েন্ট ফিনিশ আর স্কোয়ার ডিজাইনের ক্যামেরা, যেখানে 4টি ক্যামেরা সেট আপ করা হয়েছে, যা ভালোই দেখাচ্ছিল। সো ওভারঅল ডিসপ্লে ও ডিজাইন ছিল অনেক ভালো, তবে এখানে এর প্লাস্টিক বিল্ড আমার কাছে বিরিয়ানির মাঝে এলাচের মতোই লেগেছে। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাকে পাচ্ছেন 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 2.0 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। আর সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে তোলা ছবির কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলোর ডিটেলস ছিল অনেক ভালো। ছবিগুলো ছিল ব্রাইট ও কালারফুল, তবে কিছু কিছু ছবি পাঞ্চি কালার দিচ্ছিল।
শার্পনেসের কথা বললে ভালো পরিমাণে শার্প পেয়েছি ছবিগুলো। ডাইনামিক রেঞ্জ ছিল অনেক ভালো, তবে হাইলাইট ডিটেলস পেয়েছি একটু কম। শাটার স্পিড ফাস্ট হয়, চলমান বস্তুর ছবি ভালো এসেছে। আলট্রা ওয়াইড ক্যামেরা নিয়ে বলতে গেলে মোস্ট প্রবাবলি আমার দেখা এ বাজেটে সবচেয়ে বেস্ট আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়েছি এই ফোনটিতে। ছবিগুলো ছিল ভালো পরিমাণে কালারফুল ও ডিটেলস ছিল অনেক ভালো। হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস খুব ভালোভাবেই ধরে রাখতে পারায় ছবিগুলো দেখতে ভালোই লাগছিল। পোর্ট্রেট মোডের ছবিগুলোতে এজ ডিটেকশন ছিল ভালো, তবে ছবিগুলো মাঝে মাঝে স্মুথ আসছিল। আর ম্যাক্রো লেন্সের ছবিগুলো ছিল অনেক ভালো, যেখানে খুব ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি। রাতের বেলায় তোলা ছবিগুলো হালকা লো লাইটে খুব অসাধারণ ছবি আসছিল। নয়েজ ছিল অনেক কম, তবে একেবারে লো লাইটে ছবি স্মুথ হয়ে যাচ্ছিল। এক্ষেত্রে মাঝে মাঝে হাত কাঁপলে সাবজেক্ট শেকি হয়ে যাচ্ছিল, আর দূরের ডিটেলসও কমে যাচ্ছিল। কিছু ছবি হেজি পাচ্ছিলাম ও স্মুথনেস ছিল অনেক বেশি, তবে নাইট মোডে তোলা ছবিগুলো তুলনামূলকভাবে ভালো পেয়েছি। রাতের আলট্রা ওয়াইড ক্যামেরা এখানেও ভালো পেয়েছি। এই ফোনটির সামনের ক্যামেরা তোলা ছবিগুলোতে কিছুটা ওয়ার্ম ইফেক্ট পেয়েছি, যার কারণে রেডিশ একটা ভাব ছিল, অর্থাৎ ছবিগুলোকে একটু লালচে করে দিচ্ছিল। রাতে ভালো আলোতে ভালো সেলফি এলেও লো লাইটে স্মুথনেস চলে আসছিল। মোট কথা আমার কাছে মনে হয়েছে এই ফোনটির সামনের ক্যামেরা আপডেটের মাধ্যমে আরও ঠিক করা উচিত। ফোনটি দিয়ে 1080pতে ভিডিও শ্যুট করা যাচ্ছিল, যেখানে খুব দ্রুত ফোকাস হচ্ছিল। কোনো ধরনের ফোকাস হান্টিং ইস্যু পাইনি। ইআইএস থাকায় ফুটেজ ছিল খুব ভালো পরিমাণে স্টেবল আর কালার খুব ভালো দিচ্ছিল। তবে এখানে 4Kতে ইআইএস না থাকায় শেকি ফুটেজ পাচ্ছিলাম। ওভারঅল এই ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ডে লাইটে পিছনের ক্যামেরার পিকচার প্রসেস ছিল খুবই ভালো, তবে একেবারে লো লাইটে একটু স্মুথ এসেছে। আর সামনের ক্যামেরা নিয়ে বলতে গেলে এটা আপডেটে ঠিক করা উচিত। ভিডিও কোয়ালিটি ছিল অনেক ভালো, তবে 4Kতে ইআইএস দিলে খেলা জমে উঠত। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন One UI 2.0 বেসড অ্যান্ড্রয়েড 10, এবং এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 9611, আর এতে জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G72 MP3। পূর্বের স্যামসাং A50 ছিল Exynos 9610, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 9611। সো বলা যায় প্রসেসরের দিক থেকে স্যামসাং A50 থেকে A51 অনেক ভালো একটা আপগ্রেড। এই ফোনটি পাবেন 464, 4128 এবং 6128 জিবির এই তিনটি ভার্সনে। সফটওয়্যার নিয়ে বলতে গেলে One UI 2.0 খুব ভালো পরিমাণে ফাস্ট ও স্মুথ ছিল। যে কোনো অ্যাপস রান করেছিল খুব দ্রুত। এখানে কোনো ধরনের অ্যাপ স্টার্টারিং পাইনি। একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে রান করেছিল খুবই দ্রুত। আর এতে ব্যবহার করা প্রসেসরটি বলা যায় স্ন্যাপড্রাগনের 730 এবং স্ন্যাপড্রাগনের 712 মাঝামাঝি অবস্থানে আছে। তবে এ দামে আরেকটু ভালো প্রসেসর দিলে অবশ্যই ভালো হতো। গেমিং পারফরমেন্স নিয়ে বলা যায় এই ফোনটি দিয়ে হাই গ্রাফিক্সে পাবজি খেলেছি এবং অন্যান্য গেমসগুলো খুব ভালো খেলা যাচ্ছিল। তবে পাবজিতে এখানে ফ্রেম ড্রপ করছিল, যেটা এ বাজেটের ফোন হিসেবে একটু বিরক্তই লাগছিল। তবে আমার মনে হয় স্যামসাং লাভার যারা আছেন তাদের জন্য ক্যামেরা এবং ডিসপ্লে এনাফ। তারা গেমিংয়ের প্রতি আহামরি খুব একটা গুরুত্ব দেন না। ফোনটির গেমিং গ্রাফিক্স ছিল খুবই ভালো। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলেছি, যেখানে খুব ভালোই খেলা যাচ্ছিল। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4000 mAh এর বিশাল ব্যাটারি, যা 15 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টা 20 মিনিটের মতো, এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম, আর নর্মাল ইউজে চলে যাচ্ছিল আরামে একদিনের মতো। ওভারঅল স্যামসাং A51 নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির মূল আকর্ষণ হচ্ছে ডিসপ্লে, যেখানে বলা যায় এ বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে দিয়েছে স্যামসাং। ক্যামেরা নিয়ে বলা যায় ওভারঅল ভালো ক্যামেরা, যেখানে ডে লাইটে খুব ভালো পারফরমেন্স পেয়েছি। তবে লো লাইট এবং সামনের ক্যামেরায় আশা করি আপডেটের মাধ্যমে এই ফোনটি যে সমস্যা আছে ক্যামেরার সমস্যা, সেগুলো সলভ করে দেবে। আর পারফরমেন্সও ছিল ভালো। যারা হেভি গেমার না তারা ছাড়া আর কারোরই এই ফোনটির পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই। ওভারঅল আপনার বাজেট যদি হয় 28 থেকে 29,000 টাকা, সমস্যা নেই, দাম আরও কমে যাবে। অর্থাৎ আপনার বাজেট যদি হয় 25,000 টাকার উপরে, তাহলে আপনারা নিয়ে নিতে পারেন স্যামসাং A51। এই ফোনটির নেগেটিভ দিক শুধু আমার কাছে একটিই লেগেছে, সেটি হচ্ছে এই ফোনটির ব্যাক পার্টি প্লাস্টিকের। এছাড়া এই ফোনটির সকল দিকে আমার ভালো লেগেছে। আপনারা কি ভাবছেন, আপনাদের কেমন লাগলো স্যামসাং A51, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এছাড়াও এই ফোনটি সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ তরল প্রযুক্তিতে, যেখানে আমরা আলোচনার মাধ্যমে আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।